5 বছরের বেশি হয়ে গেল উমার খালি, শারজিল ইমাম এবং আরো অনেকে, বলছিসাব ফাতিমা, এরা দিল্লি 2020 সালের দিল্লি দাঙ্গা, তাতে নাকি এরা উস্কানি দিয়েছিলেন ইত্যাদি নানা রকম অভিযোগে তারা বন্দী হয়ে রয়েছে। অথচ তাদের বিরুদ্ধে যে মামলা, মানে মামলার যে শুনানি, যাকে ট্রায়াল বলে আইনি হ্যাঁ। ভাষায়, এইটা শুরুই হয়নি। অথচ এরা কিছুতেই জামিনও পাচ্ছে না। আমরা দেখলাম এই কিছুদিন আগে যে যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, যিনি অবসর নিলেন, বি আর গাওয়াই, তিনি একটা মামলার এই কয়েক মাস হলো আগে তিনি বলেছিলেন যে জামিন হচ্ছে, মানে বেল ইজ দ্য রুল। হ্যাঁ, রুল এন্ড অথচ জেল ইজ দ্য সেই, এক্সেপশন। হ্যাঁ, অথচ সেই কথা দেখছি যে এদের ক্ষেত্রে খাটছেন। তো যাই হোক, এই সপ্তাহে গুলফিসারা জামিন পেয়েছেন প্রচুর শর্ত সাপেক্ষে। যে শর্তগুলো এমন যে সেটা প্রায় মানে অন্তরীণ হয়ে থাকার মতন বলা যায়। তবু যাই হোক, অন্তত জেলের চার দেওয়াল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু দুজন দুজনের ক্ষেত্রে ওদের ওই একই, মোটামুটি একই মামলায় একই অভিযোগে অভিযুক্ত হলেও দুজনের ক্ষেত্রে সেগুলো খাটলো না। সে দুজন হচ্ছে উমার খালিদ আর শারজিল ইমাম। তো এটা খুবই চিন্তার বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সোহম, তুমি যদি এই দিকটাতে আলোকপাত করো, এটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ প্রতীকদা। আমি খুব বেশি হয়তো আইনের দিকটা হয়তো অতটা ব্যাখ্যাটা করতে পারবো না, কিন্তু আমি মোটামুটি যা পড়াশোনা করে যে দেখলাম যে প্রথম কথা হচ্ছে যে আদালত যেটা বলেছে, এদের এই বিশেষত এই দুজনের জামিন না দেওয়ার যুক্তিতে, সেটা খুব মানে খুব মানে কি বলবো, বিপজ্জনক এবং খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত আমাদের। আদালত বলেছে যে মানে অবশ্যই এদের যে এতদিন ধরে এরা যে প্রি ট্রায়াল অবস্থায় এতদিন ধরে যে এরা ডিটেইনড হয়ে আছেন, সেটা সত্যি খুব মানে সেটা সত্যি এতদিন থাকা উচিত নয়, সেটাও তারা স্বীকার করেছেন। কিন্তু আবার সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে এই এতদিন থাকাটা জামিন পাওয়ার ট্রাম্প কার্ড হতে পারে না। মানে অর্থাৎ অর্থাৎ মানে ঘুরিয়ে এ কথাটাই যেন বলা হলো, এবং আহ, সেটাই বলেছে যে মানে এরা যেন এখনো যথেষ্ট কষ্ট পাননি, আরো আহ, কষ্ট এবং লাঞ্ছনা এদের ভোগ করলে তবে হয়তো এদের জামিন পাওয়ার একটা পথ খুলবে, এরকম একটা মন্তব্য আদালত করছে। যেটা নিয়ে আমি দেখলাম যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার যিনি চেয়ার অফ বোর্ড যিনি আছেন, আকর প্যাটেল, একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এটার বিষয়ে, যে এই যে ট্রায়ালের আগে, শুনানির আগে এতদিন ধরে বন্দি করে রাখা, এত বছর, প্রায় অর্ধ দশকেরও বেশি সময় বন্দি করে রাখা, এইটাতে মানে মানুষ একটা সময় ভাবতে শুরু করবে যে এটাই হয়তো স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, মানে এটা একটা নর্মালাইজড হয়ে যাচ্ছে। তো মানে একটা গণতান্ত্রিক দেশে একটা মানে আজকের এই আধুনিক পৃথিবীতে, যেখানে এত মানবাধিকার নিয়ে এত কথা হয়, যেখানে মানবাধিকারের জন্য এত সংগঠন চারিদিকে কাজ করছেন আন্তর্জাতিকভাবে, আমাদের দেশীয় সর্বভারতীয় স্তরে, সেখানে এই ধরনের একটা পদক্ষেপ সর্বোচ্চ আদালতের স্তরে, এটা খুব মানে কি বলবো, মানে যেটাকে আমরা বলতে পারি যে হতাশা ব্যঞ্জক। মানে মানে মানুষের মানে শেষ অব্দি বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের ভরসা উঠে যাওয়ার চেয়ে, এর চেয়ে বড় উদাহরণ বোধহয় আর হয় না। এবার আমরা যদি একবার দেখি যে এই যে পুরো কেসটা, অর্থাৎ দিল্লি রায়টস লার্জার কনস্পিরেসি কেস বলে যেটাকে বলা হচ্ছে, যে একটা নাকি বৃহৎ ষড়যন্ত্র মামলা এটা। তো এবারে মানে বৃহৎ ষড়যন্ত্রটা অ্যাকচুয়ালি ঠিক কি সেটা এখনো অব্দি পরিষ্কার হয়নি আমাদের কাছে, কারণ বহু প্রতিবেদন আমরা এরকম দেখেছি যে যেখানে পরিষ্কার প্রমাণিত যে যে ধরনের ভিডিও গুলোর ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সেগুলো মানে কোথাও তার একটা হয়তো একটা ছোট ক্লিপ হয়তো ব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে, বা কোনো ভিডিও হয়তো মানে ম্যানুফ্যাকচার করা, বা অন্য মানে অন্য কোনোভাবে সেটাকে ফ্যাব্রিকেটেড এভিডেন্সের উপর ভিত্তি করে ধরা হয়েছে। এরকম নানা অভিযোগ উঠে এসেছে, আহ, এগুলো তো আমরা জানি। এবারে বিষয় হচ্ছে এখানে মোট 18 জনকে ধরা হয়েছিল, যার মধ্যে আমি যতদূর জানি যে এই এই 5 জনকে নিয়ে সম্ভবত 11 জন এখনো অব্দি জামিনে মুক্তি পেলেন। এই আমরা যে 5 জনের কথা বললাম,
যে মুক্তি পেলেন উলফিসা ফাতিমা, মিরান হায়দার, আহ, আহ, সিফাইউর রহমান, আমার নামটা হয়তো একটু গন্ডগোল হতে পারে, মোহাম্মদ সেলিম খান, আর হচ্ছে শাদাব আহমেদ, এই পাঁচজন মুক্তি পেয়েছেন। তো এবার এবং অবশ্যই প্রত্যেক তুমি যেটা বললে যে মানে যে শর্তগুলো চাপানো হয়েছে, কোনো মিটিং মিছিলে যেতে পারবে না, কোনো প্রতিবাদ জমায়েতে যেতে পারবে না, প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় হাজিরা দিতে হবে, এমনকি পাসপোর্ট থাকলেও পাসপোর্ট জমা রাখতে হবে, এরকম নানাবিধ শর্ত চাপানো হয়েছে। সেটা একরকম মানে ওই জাস্ট মানে জেলের বাইরে আর একটা জেল, এইটা আর কি বলা যেতে পারে, যে কারাগারের বাইরে আর একটা বৃহৎ কারাগারের মধ্যে কি তারা এখন পড়লেন। তবু হ্যাঁ, যেটা উমর নিজেও এই রায় বেরোনোর পরে উমর বলেছে, রায় না, এই যে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তারপরে উমর যেটা বলেছেন যে মানে যে অন্তত তারা মুক্তি পেয়েছেন এটাই আমাদের শান্তি, উনি ওর সেই কামরাডারির সেই জায়গা থেকে বলেছেন। কিন্তু আহ এবং মানে কি বলবো, মানে আমরা যদি একটু ইতিহাসের দিকেও যদি তাকাই, মানে খুব অপ্রেসিভ রেজিমের কথা আমরা যদি বলি, বা একদম গোটা ভারতের জন্য অপ্রেসিভ রেজিম আমরা বলতে পারি ব্রিটিশ ব্রিটিশ আমল যেটা ছিল, যে সময় প্রচুর স্বাধীনতা সংগ্রামী কিভাবে আহ, দীর্ঘদিন কারাবাসে থাকতে হয়েছে। কিন্তু তখনকার ব্যবস্থাটাও এরকম ছিল না, মানে তখনকার ব্যবস্থাটা আমি কিছু কিছু কেস হিস্ট্রি আমি এরকম পড়েছি, বা তখনকার আমি যদি বিংশ শতকের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি দেখি, সেখানে আমরা দেখেছি যে তাড়াতাড়ি করে একটা স্পেশাল ট্রাইব্যুনাল যে কোনো গঠন করে দেওয়া হলো। সে স্পেশাল ট্রাইব্যুনালে হয়তো তিনজন জাজ থাকতেন, একজন হিন্দু, একজন মুসলমান, একজন ইউরোপীয় বা ব্রিটিশ। তো তিনজন জাজ রাখা হতো এবং মোটামুটি টার্গেট করে নেওয়া হতো যে কাদেরকে ফাঁসি দেওয়া হবে, কাদেরকে দ্বীপান্তর দেওয়া হবে, কাদেরকে একটু কম বছরের কারাবাস দেওয়া হবে, এরকম করে মানে যেন প্রকার একটা ট্রায়াল করে, সেটা মানে প্রহসন হলেও একটা ট্রায়াল অ্যাটলিস্ট করা হতো, এবং করে শাস্তিটা যে কোনো তাড়াতাড়ি পাইয়ে দিতে হবে, মানে তাহলে এরা যত তাড়াতাড়ি মানে মানে যতটা আর কি নিজেদেরকে আরো ভয়ঙ্কর দেখানো যায়, যে দেখো এইরকম যদি তোমরা কাজ করতে চাও তাহলে এইরকম পস্তাতে হবে, হয় তোমাদের ফাঁসি কাটে ঝোলাবো, নয়তো দ্বীপান্তরে পাঠাবো কালাপানি, অথবা আহ এমন শাস্তি দেবো যে আর বিপ্লবের কথা মানে স্বপ্নেও ভাবতে হবে, এরকম একটা করা হতো। কিন্তু এইটা মানে একটা অভূতপূর্ব ঘটনা, যে একটা শুনানি শুরু হচ্ছে না তার আগে দুজন বন্দী 6 বছর কাটিয়ে ফেলছেন। সার্জিল ইমামের 6 বছর এই মাসেই হয়ে যাবে, জানুয়ারিতেই হয়ে যাবে। উমারের বোধহয় অগস্ট বা সেপ্টেম্বর, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে নেই। কিন্তু এটা এবার এখন মানে আমি একটা মনে আছে, বোধহয় 2024 সালে একটি ডকুমেন্টারি দেখেছিলাম উমর খালিদের উপর, আমার নামটা এই মুহূর্তে খুব দুঃখিত, আমার নামটা মনে পড়ছে না একদম। যেখানে একটা প্রশ্ন, আমি আমি কেন এই কথাটা বলছি সেটা তোমরা বুঝতে পারবে, যে এখানে ডিরেক্টর মানে মনোজ লাহিড়ীকে একটা প্রশ্ন করছেন যে কখনো কি এই ধরনের কথা হয় যে আহ, মানে যখন ওদের দেখা হয় এপার কাঁচের এপার ওপারে, যে মানে ছাড়া মুক্তি কবে হতে পারে বা এরকম নিয়ে কখনো কথা হয়। তো ওখানে উনি উত্তর দিচ্ছেন যে যে মানে ইটস ইউজলেস টু ডিসকাস সাচ থিংস, কারণ ব্যাপারটা এরকমও হতে পারে যে হয়তো কালকেই এক আহ, আদালত হয়তো স্বতঃপ্রণোদিত হয়ে একটা রায় দিয়ে দিল যে তুমি মুক্ত, তোমার কাছে আমাদের কাছে কিছু নেই, তুমি মুক্ত। কিন্তু সেটা সেই দিনটা কবে আসবে এটার জন্য একটা অনন্ত অপেক্ষা, মানে সে অপেক্ষা বেড়েই চলেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে এই পলিটিক্যাল প্রিজনারদের মানে জীবন একটা সুতোর মধ্যে ঝুলছে। তো সত্যি আমাদের কিছু করারও নেই, মানে আমরা যারা অন্তত এখানে বসে যারা এই ধরনের আলোচনা করছি তারাও সত্যি আজকে আমরা শুধু কথাই বলতে পারি বা প্রশ্ন তুলতে পারি, তার বেশি হয়তো আমাদের কিছু করার নেই। আমাদেরও তো মানে মানে আমরাও তো যে মধ্যবিত্ত ঘরেরই মানুষ, আমাদেরও তো একটা ভয় লাগে যে সত্যি মানে জেলে ঢুকে গেলে মানে কতদিন আটকে রেখে দেবে কোনো ঠিক নেই। মানে এই যে এই যারা আটকে রয়েছে তাদের বয়স এখন 40-এর কাছাকাছি, 6 বছর 5 বছর ধরে তারা আটকে রয়েছে, একটা জীবনের একটা খুব বড় সময়, মানে 30-এর যে কাজের যে একটা বড় সময় তাদের পুরো জেলের মধ্যে কেটে গেল। মানে অনেকগুলো অ্যাঙ্গেল এখানে চলে আসে, এবং শেষ অবধি কি বলবো, সবটা আলোচনা করেও আলটিমেটলি হতাশা ছাড়া হয়তো আর কিছুই আমাদের মানে উৎসরণ হয় না। তো তবুও আমরা আশা রাখি যে কোনো একটা সময় হয়তো এক ধরনের পরিবর্তন এলে তবেই হয়তো তারা ছাড়া পাবেন, যে কোনো একটা সময় রেজিম চেঞ্জ যেটাকে আমরা বারবার বলি, যে সেইটা হলেই হয়তো ছাড়া পাবেন। এখন জানি না এখন কি ঘটতে পারে, কারণ আদালত যে ধরনের মানে বিশেষত যেটা আমি অনেকগুলো প্রতিবেদনে যেটা দেখলাম, যে যে ভাষা ব্যবহার করছেন বিপক্ষের উকিলরা, বা যে ধরনের ভাষা বিচারপতিরা ব্যবহার করছে, এটা মানে
সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। ফলে উমর খালিদ কবে মুক্তি পাবেন বা সাজিদ ইমাম কবে মুক্তি পাবেন এর থেকেও হয়তো বড় প্রশ্ন যে আমাদের বিচার ব্যবস্থাটা যে এই যে তার যে এত বড় একটা ক্ষত তৈরি হয়ে গেল সেটা যে এরকম ভাবে একটা উম মানে স্টেট মেশিনারিতে পরিণত হলো সেটার রেকটিফিকেশন কবে ঘটবে এটা হয়তো আরো অনেক বড় প্রশ্ন হয়ে উঠে আসবে। আমার এটুকুই বলার। মানে খুব বেশি গুছিয়ে হয়তো সত্যি বলার মতো অবস্থায় আমরা নেই।